আমার কাছে কিন্তু বাস্তবে ধরেন ৮০ সাল থেকে আমি অবজারভারে, আমি তো তখন আমি এই গণমাধ্যমের আকাঙ্ক্ষায়, নেশায় এবং বেতনও বেশি ছিল, এই কারণে কিন্তু এসছে। এবং অবজারভার, ইত্তেফাক সবচেয়ে বড় পত্রিকা ছিল। আপনি চিন্তা করেন তখন তো মালিকের ইন্টারফারেন্স ছিল না। সুতরাং মালিক এখন চাকরি দেয়, মালিক এখন পলিসি ডিকটেট করে, মালিক এখন প্রমোশন দেয়, মালিক এখন সম্পাদক হয়, পাবলিশার হয়। সুতরাং আমার প্রস্তাব হচ্ছে একটা মালিক যখন প্রতিষ্ঠান হবে মিডিয়া হাউস, তখন সম্পাদক এবং পাবলিশার, মালিক, সম্পাদক, পাবলিশার অবশ্যই আলাদা হতে হবে, আলাদা হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সাংবাদিকদের ধরেন একটা প্রতিষ্ঠান করতে হলে অন অ্যান অ্যাভারেজ 80% যায় কিন্তু তার প্রতিষ্ঠানের যায়, আর শ্রমিক সাংবাদিকদের বেতনে যায় মাত্র 20%-এর মতো। এই 20%-এ যত বার্গেনিং করে, কম দেয় যত। এবং আপনি দেখেন প্রত্যেকটা হাউসে দেখেন মালিকের বিত্ত বৈভবের কোনো কমতি নাই, কিন্তু কোনো সাংবাদিক কর্মচারীর মুখে হাসে, কিন্তু পয়সা পকেটে নেই। এটা হলো বাস্তবতা। তো এই জন্য আমি বলছি যে যেমন একটা মিডিয়া হাউসে অনেকগুলো প্রতিষ্ঠান থাকা, এটা একটা যৌক্তিক আছে একটা, না থাকাটা যৌক্তিক না অযৌক্তিক, মানে থাকা উচিত, একটা থাকা উচিত। একটা মিডিয়া হাউস তার কোনো কমিটমেন্ট নাই, কিছু নাই, এমনও প্রতিষ্ঠান মিডিয়া হাউস আছে 5-6টা আছে, সাংবাদিক ভাড়া করে মানে মিনস অনেক সাংবাদিক গেলে তার প্রোটেকশনের জন্য কাজ করতে হবে, সিনিয়র যে তার প্রোটেকশন, ওই হাউসের প্রোটেকশনের জন্য কাজ করতে হবে। আছে না এরকম হাউস? আছে না? তো সুতরাং সাংবাদিক তো স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার সাংবাদিক মিডিয়া হাউস আছে, সরকার আছে, সরকারের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, সম্পাদকরা নানান রকম, সরকার কোনটা থাকবে না থাকবে সেটাও সাংবাদিকরা মিডিয়া হাউস ডিকটেট করে। তো সুতরাং এখানে নানামুখী সমস্যা, এই সমস্যার সমাধান করতে আসলে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না দাঁড়ায় দেশে, তাহলে এটাকে সম্ভব না। মানুষকে মাফিয়া চক্র যতক্ষণ পর্যন্ত সরকারে এবং গণতান্ত্রিক ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মিডিয়ার স্বাধীনতা আসবে বলে মনে হয় না। আমি যেটা বললাম, 80-তে যে অবস্থায়, যে আকর্ষণে আসছি, বিসিএস এর চাকরি ফেলে এখন এমন জায়গায় এসে পড়ছি যে পতিত সরকারের মতো পতিত সাংবাদিক হয়ে গেছে। সুতরাং এই দুর্দশা হলে তাই কামনা। মিস্টার আব্দুল্লাহ, যে কথাটি এর মধ্যে চলে এসছে, তারপরে আমি আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রস্তাবও আছে। আমরা শুধু নেগেটিভ, অবাস্তবায়ন যোগ্য যেগুলো আমরা বলছি, এর বাইরেও কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রস্তাব আছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো বাস্তবায়ন যোগ্য, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। টেলিভিশনের ব্যাপারে যেমনটি বলা হয়েছে, টেলিভিশন যে একটা তো ক্রস ওনারশিপের জায়গাটা, এটা অবশ্যই জরুরি। এবং বিশেষ করে একই হাউসে 5-6টার এটা আলোচনা এসছে। আপনি সাম্প্রতিক সময়েও যদি দেখেন, একই একদম দাড়ি কমা সহ একই লেখা স্তুতি বাক্য দিয়ে সেটা 3, 4, 5টাতে প্রত্যেক দিন, যে আগে যেরকম শেখ হাসিনার ব্যাপারে স্তুতি বাক্যগুলো তার চেয়ে তো আরো বেশি করে প্রতিযোগিতায় নেমেছে এখনকার বর্তমান ক্ষমতা দল। চাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা হয়তো চেয়েছেন, কিন্তু এখন চাচ্ছে না, তারপরেও করছে। কি কারণে? তাদের কর্পোরেট সাম্রাজ্যের জন্য যেসব হুমকি আসছে সেগুলোকে মোকাবিলা করার জন্য এই মিডিয়াগুলোকে ব্যবহার করছে। এই কারণে আমি মনে করি সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে, এটা এখন আরো বেশি তারা প্রমাণ করছে যে এই প্রস্তাবগুলো মানে যথোপযুক্ত। আর দ্বিতীয় হচ্ছে, টেলিভিশনের ব্যাপারে কিছু সুবিধার জায়গার কথাও বলা হয়েছে, যেমন টিআরপি নিয়ে যা হচ্ছে নানান ধরনের হয়, এটার ব্যাপারে এটা স্বচ্ছতার জায়গাগুলো বলা হয়েছে। সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ঘোষণা টেলিভিশনগুলোতে আসে, এগুলা বিনামূল্যে প্রচার করতে হয়, সেটা বলা হয়েছে। এখানে প্রস্তাব করা হয়েছে যে যাতে এই সরকারি ঘোষণাগুলো প্রচারের জন্য সরকারকে টেলিভিশনকে ফি দিতে, তাহলে সেই টেলিভিশনের কিন্তু একটা আর্থিক মানে জায়গাটা, ভিতের জায়গাটা কিন্তু এখানে একটা, এখন সংবাদপত্র সরকারি বিজ্ঞাপন পায়, কিন্তু টেলিভিশনের সেই সুযোগ নাই। এই সুপারিশ বাস্তবায়ন হলে কিন্তু টেলিভিশনগুলো এই জায়গায় সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট পাওয়ার একটা সুযোগ আছে। টেলিভিশনগুলোর আরেকটি জায়গা হচ্ছে যে সরকারি স্যাটেলাইটটা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখানে প্রস্তাব করা হয়েছে যে এই বাধ্যতামূলক সরকারি স্যাটেলাইট ব্যবহার করতে হবে, এটা যাতে তুলে নেওয়া হয়। এটা কিন্তু একটা ভালো প্রস্তাব। তাহলে এই সরকারি স্যাটেলাইট ব্যবহার করার কারণে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে না। এটা যদি তুলে নেওয়া হয় তাহলে পৃথিবীর অন্যান্য জায়গায় যেভাবে আগে দেখা যেত সেটা দেখা যাবে। এই জাতীয় আরো অনেকগুলো সংবাদপত্রের ব্যাপারে 14 বছর ধরে সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বাড়ে না,
যেখানে একটি সংবাদপত্রের প্রাইভেট বিজ্ঞাপনের রেট হচ্ছে প্রতি কলাম ইঞ্চি 20,000 টাকা, সেটা হচ্ছে সরকারি রেট হচ্ছে 900 টাকা, ফার্স্ট পেজে হলে 100% মানে 1800 টাকা, যেখানে 20-25 হাজার টাকা হলে প্রাইভেটের জন্য, আর সরকারি বিজ্ঞাপন ছাপতে হয় তাকে 1800 টাকার রেটে পার কলাম ইঞ্চি। তো এই যে একটা ব্যবধানের জায়গা, এটা গোছানোর জন্য কিন্তু এখানে প্রস্তাব করা হয়েছে। এই জাতীয় সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে ব্যুরোক্রেসিতে যে প্রতিক্রিয়াটা, ব্যুরোক্রেসির যে রিজার্ভেশন, তারা যে এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এটার একটা যৌক্তিক কারণ হলো গণমাধ্যম কমিশন অধ্যাদেশ নিয়ে, গণমাধ্যম কমিশন অধ্যাদেশ এবং যেটা সুরক্ষা আইন, সাংবাদিক সুরক্ষা আইনের বিরুদ্ধেও এই জায়গায় একটা শক্ত অবস্থান আছে ব্যুরোক্রেসি। এটার যৌক্তিক জায়গাটা, তারা যুক্তি যেটা দিচ্ছেন, এটা একেবারে আপনি উপেক্ষা করতে পারেন না। তাদের কথা হচ্ছে যে সাংবাদিকতা এখন যে পর্যায়ে গেছে, কারণ পেশাদারিত্বের জায়গাটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। সাংবাদিক নামদারিদের উৎপাতে সারা দেশে মানে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গা যদি আপনি কোন রকম শুদ্ধির জায়গা না এনে এভাবে ক্ষমতাটা শুধু একতরফাভাবে ক্ষমতা দেন, তাহলে এটার যে অপচর্চাটা হবে, তাহলে সেটা আরেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। এই জায়গায় যে বাধা, এই জায়গায় যারা বাধা তৈরি করছেন যে ব্যুরোক্রেসি, তারা নিজেরা কতটা পেশাদার, না সেই জায়গাও আছে, সেটাও আছে, সেটাও বলবেন আপনি। কিন্তু এই যে শুদ্ধির জায়গাটার সাথে শর্তযুক্ত, কিন্তু গণমাধ্যম কমিশন কিন্তু দুটোই প্রস্তাব করেছে। সাংবাদিকতায় শুদ্ধির জায়গাটার উপরও জোর দিয়েছে, কিন্তু আমরা সেটাকে যদি ইগনোর করে শুধুমাত্র ক্ষমতায়নের এবং অধিকারের বিষয়টা নিশ্চিত করি, একজন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকদের ইউনিয়নে কাজ করার লোকে আমি খুবই খুশি হব যদি এই সুরক্ষা আইন পাস হয়, কারণ এখানে এত বেশি ক্ষমতা দেয়া আছে, আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু তার পাশাপাশি যারা এগুলাকে অপব্যবহার করবে এই আইনটাকে, সেটার যদি প্রতিকার না করেন, তাহলে কিন্তু একসময় এটা পুরো পেশার জন্য একটা বুমেরাং হয়ে যাবে, এবং সেটা পুরো পেশাকে আমি মনে করি মারাত্মক হুমকির মুখে ফেলবে। কারণ আমরা যখন দেখবো একজন ভুয়া সাংবাদিক, যার কোনো পড়ালেখা নাই, সে এই আইনকে তাদের সুরক্ষা রক্ষা কবচ হিসেবে নিয়ে যা খুশি তাই করবে যে কোনো জায়গায় গিয়ে, এই জায়গাগুলো একই সঙ্গে একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে যদি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, এবং আপনি যেটা যথার্থভাবে বলেছেন যে এই যে একটা গণমাধ্যম কমিশন একটা প্রস্তাব করলো, এটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যারা হওয়ার কথা, যারা এটা নিয়ে সেমিনার করার কথা, পর্যালোচনা করার কথা, সভা করার কথা, মতামত দেওয়ার কথা, তারা সবাই কিন্তু একটা নীরব মানে কি একেবারে স্তব্ধ, কোনো বিকার নাই তাদের কাছে। তারা তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করে, সেমিনার করে বলতে পারে যে প্রস্তাবগুলো এসেছে এটার মধ্যে এতটুকু গ্রহণ করা যায়, এতটুকু গ্রহণ করা যায় না, এগুলো যে সামনে নিয়ে আসবে এ নিয়ে কোনো তাদের কোনো ব্যস্ততা নাই, বিকার নাই, একেবারেই উদাসীন বলা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমি এর সঙ্গে যোগ করতে চাই, সংবাদ মাধ্যমের উপর সরকার এবং রাজনৈতিক সরকারের যে হস্তক্ষেপ, সেটি কিভাবে কমানো যায়। পুরোপুরি হয়তো মুক্ত থাকতে পারবে না, কিন্তু এটি যদি এখন 100% থাকে, সেটা অন্তত 10% নামিয়ে আনতে হবে। কারণ নিয়ন্ত্রণ, যেমন ডিএফপি বা সরকারের সাথে যেসব কাজকর্ম, সেখানে তার একটা নিয়ন্ত্রণ থাকবে একটা, এবং অংশীজনরা ঠিক করবে সংবাদ মাধ্যম কিভাবে চলবে। রেডিও, টেলিভিশন, অনলাইন অংশীজনরা ঠিক করবেন, আইন অংশীজনরা করবেন, এবং এই সাংবাদিক সুরক্ষা আইন বা সংবাদপত্র সংবাদ মাধ্যম কর্মী সুরক্ষা আইনও অংশীজনরা করবে। এখানে যদি সরকারের অনুমোদনের প্রয়োজন হয়, অনুমোদন দেবে, তারা একটা ছাড়পত্র দেবে। এমনকি সংবাদ মাধ্যমে যে কমিশন, সেই কমিশনও আমি মনে করি অংশীজনরা করবে। বিজেএমই যদি তারা তাদের মতো স্বাধীন প্রতিষ্ঠান চালাতে পারে, সাংবাদিকরা কেন পারবে না? সরকারের উপর কেন নির্ভর করতে হবে? অর্থাৎ বিজেএমএ সরকারকে টাকা দেয়, আর আমরা সরকারের কাছ থেকে টাকা নিই। সরকারের কাছ থেকে টাকা নেওয়াটা বন্ধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না, এটি খুবই কঠিন প্রশ্ন, বা এই তিনটি একীভূত হওয়া। যেমন বাংলাদেশে ধরেন, আমার যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সুযোগ থাকে, মানে সংবাদ মাধ্যমের, বেসরকারি সংবাদ মাধ্যমের, সেখানে সরকারি আরেকটি প্রচার মাধ্যম কেন দরকার হবে? পৃথিবীর অনেক দেশের তথ্য মন্ত্রণালয় নেই, কিন্তু আমরা তথ্য মন্ত্রণালয় করেছি। আমার মনে হয় যে এটা কারিগরি, এই কমিশনকে সাধুবাদ জানাই। আবার অনেক দেশে সরকারি অর্থে পরিচালিত গণমাধ্যম সরকারের বিরোধিতা করতে পারে।
বাংলাদেশেও করেছে। এরশাদ যখন ক্ষমতায় ছিল, সরকারি পত্রিকা, সরকারি কোষাগার থেকে যে অর্থ সাংবাদিকরা নেন, তারা এরশাদের আদেশ অমান্য করে 7 দিন পত্রিকা বন্ধ রেখেছে বাংলাদেশে, পুরো বাংলাদেশে। কারণ অংশীজনরা তখন সাংবাদিকতাকে তার প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছিল, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে নিয়েছে। কিন্তু এরপর আমরা পারিনি, স্বৈরবিরোধী আন্দোলন করেছি। আর এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা 5 আগস্টের আগের সংবাদ মাধ্যম, কোথাও কোথাও টেলিভিশনও, মানে সংবাদ মাধ্যম, টেলিভিশন, পত্রিকা এবং টেলিভিশনের যদি চেহারা দেখেন, 5 আগস্টের আগে কী ছিল এবং 5 আগস্টের পরে, তাহলে সত্য কোনটা? সত্য কি ক্ষমতার বন্দনা? সত্য কি অতীত শাসকের নিন্দাবাদ? শুধু অবশ্যই নিন্দা। আমরা যখন ক্ষমতাসীনদের প্রশ্ন না করতে পারবো, ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা স্বাধীন হবে না। বাংলাদেশের এরপর 54 বছরের ইতিহাস হচ্ছে অতীত সরকার কি করেছে, অতীত সরকার কতটা স্বৈরাচারী ছিল, কতটা খারাপ ছিল। এবং হয়তো এই সরকার গেলে আমরা একই কথা বলবো, কিন্তু সেটা যাতে না বলা হয়। এই সরকারের যদি ভুল ত্রুটি, সেটা যখন আমরা প্রশ্ন করতে পারবো, আব্দুল্লাহ ভাই বলছিলেন যে প্রশ্ন করতে পারছি না কেন, তাহলে ভয়টা কোথায়? নিশ্চয়ই কোথাও ভয় আছে, হয় মালিকের ভয় অথবা আমার চাকরি যাওয়ার ভয়। এটা যখন থাকবে না, তখনই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রকৃত সংবাদ মাধ্যম হবে। অনেক বিষয় আছে, যেমন আমরা সাংবাদিকদের বেতন ভাতার কথা বলছি। বাংলাদেশে এমন কি একজন স্বাধীন সাংবাদিক পাওয়া যাবে যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে নেই, কিন্তু তিনি লিখে বা বলে তিনি একটা নিরাপদ বা একটা সচ্ছল অবস্থায় থাকতে পারছেন? মানে তিনি সাংবাদিক হিসাবে তিনি একজন লরেন্স লিপসুস হওয়ার চিন্তা করতে পারছেন? পারেন না। একজন এসএমআরই হওয়ার চিন্তা করতে পারেন না। মানে কঠিন অবস্থা। কিভাবে? আমার প্রথমত আমি মনে করি অংশীজনদের একত্রে হতে হবে। সাংবাদিক মালিক যে তিনি সংবাদ মাধ্যমের মালিক হতে হবে। যে বলছেন যে এক প্রতিষ্ঠানের একটি কি বলে, একই কোম্পানির একাধিক সংবাদ মাধ্যম না থাকা, তিনি কোম্পানি একই মালিক আলাদা আলাদা কোম্পানি করবেন, তখন কি করবেন? আপনি তো আইনের ফাঁকফোকর তো বন্ধ করতে পারবেন না, যেমন ডিএফপি। তো আমরা আশা করি, যা আশা করি তা হয় না, যা আশা করি আমরা ফাইনাল রাউন্ড ক্লোজিং রিমার্কস, এবং এখানটাতে আবার ওই যে কমিশনের প্রস্তাবনা, আপনাদের অবজারভেশন, এবং কি আসলে আশু করা দরকার বলে মনে করেন, দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে কি করা যেতে পারে, কোনো সুনির্দিষ্ট এর বাইরেও যদি কোনো রকমের প্রস্তাবনা থাকে। মিস্টার এম এ আজিজ, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। 2 থেকে 3 মিনিট আমি প্রথমে বলবো যে সাংবাদিকরা আগে প্রথমে ইউনাইটেড হতে হবে, কারণ সাংবাদিকরাই এই দেশের সবচাইতে বড় প্রেশার গ্রুপ হতে পারে, কিন্তু সেটা অসম্ভব হয়ে গেছে। রাজনৈতিকভাবে এত বিভাজিত, এটাকে এক করা সম্ভব না। সুতরাং এখানেই একটা বড় ক্ষত। দ্বিতীয়ত হচ্ছে, দেশে অবিরাম সংগ্রাম করতে হবে সাংবাদিকদের গণতন্ত্রের জন্য। অন্য সব সরকারের রাজনৈতিক দলেরও গণতন্ত্র নেই, দেশ উন্নয়নের জন্য গণতন্ত্র নেই। অনেক দেশে রাজা শাসিত, স্বৈরাচার শাসিত দেশ উন্নত আছে, কিন্তু গণতন্ত্র নাই সেই দেশে কোনো সংবাদপত্র নাই, সোজা কথা। সুতরাং গণতন্ত্র ফার্স্ট, আমার বক্তব্য হচ্ছে। সুতরাং ক্ষমতাকে প্রশ্ন করার শক্তি অর্জন করতে হবে। যেমন ঢাকা শহরে আপনি ধরেন, এই যে এখানে যারা বসে আছি, মরালের সবাই সৎ। আপনি গ্রামে যান, ঢাকা শহরে বাউন্ডারির বাইরে যান, সাংবাদিকরা সাংঘাতিক সব। প্রেস ক্লাবে যান, এই অমক অনলাইন তমক অনলাইন, একটা প্রেস কনফারেন্স হতে গেলেই টাকার জন্য বসে থাকে। ইজ্জত আছে সাংবাদিকদের? ওই সাংবাদিকদের ওই জায়গাটা ফেরত যেতে হবে। এটা একটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসম্ভব। গণতন্ত্র কে করবে? এটার মূল মাঝি হচ্ছে রাজনীতিবিদ, যারা সরকার পরিচালনা করে। সেখানে তো এখনো ঠিক করতে পারল না। 54 বছর দেশ স্বাধীন হলো, কিন্তু দেশ তো ঠিক হচ্ছে না। দ্বিতীয়ত মালিক, আমি যেটা উদাহরণ দিলাম, 3টে মালিকের 3টে ক্যারেক্টার বললাম, এখন একটা মালিক দেখাইতে পারবেন? সুতরাং মালিককে প্রতিষ্ঠান করতে হলে দেশ এবং জনগণের জন্য মিডিয়া বের করতে হবে। এটাই হবে মূল ফিলোসফি গণতন্ত্রের জন্য, আইনের জন্য, সুশাসনের জন্য। কোনো রকম তার পার্সোনাল ইন্টারেস্টে, তার ব্যবসায়িক ইন্টারেস্টে, বা কোনো ভিএপি হওয়ার জন্যে বা ব্যবসায়িক ইন্টারেস্টে কোনো নিউজ ছাপলে তাকে ধরতে হবে। সুতরাং গণতন্ত্রের যে আবহাওয়া,
আর সাংবাদিকদের যে